কোরবানিতে মাংস কাটার পর মাংস দীর্ঘক্ষণ ধরে এরকম লাফালাফি করে বা নিজে নিজেই এরকম কাঁপাকাঁপি করে। আমরা হয়তো অনেকেই মনে করি যে মাংসের ভিতরে হয়তো কোনো জীবন্ত কিছু রয়েছে। আসসালামু আলাইকুম। কোরবানিতে আমরা অনেকেই না বুঝে একটি পশুর স্পাইনাল কর্ড কেটে দিয়ে তাকে দ্রুত হত্যা করে ফেলার চেষ্টা করি। কিন্তু আপনি কি জানেন, স্পাইনাল কর্ড কাটার মাধ্যমে একটি পশুর স্বাভাবিক মৃত্যু না হয়ে বরং হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে? চলুন বিষয়টি একটু পরিষ্কারভাবে বুঝি। একটি পশুর গলায় প্রধান দুটি রক্তনালিকা থাকে। একটি হচ্ছে ক্যারোটিড আর্টারি এবং আরেকটি হচ্ছে জুগুলার ভেইন। এর মধ্যে ক্যারোটিড আর্টারি প্রধান রক্তনালিকা, যার মাধ্যমে শরীর থেকে রক্ত ব্রেনে পৌঁছায়, এবং জুগুলার ভেইন হচ্ছে প্রধান রক্তনালিকা, যার মাধ্যমে ব্রেইন থেকে রক্ত শরীরে পৌঁছায়। আর আমরা জানি আমাদের হার্ট প্রতিনিয়ত বিট করে পুরো শরীরে রক্ত প্রবাহিত করে, এবং এই রক্তের সাথে থাকে অক্সিজেন। পশুর ক্ষেত্রেও বিষয়টি সেম। সুতরাং যখন তাকে জবাই করা হয় তখন তার প্রধান রক্তনালিকাগুলি কেটে যায়, যার ফলে ব্রেনে অক্সিজেন পৌঁছানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে গেলে ব্রেনের কোষগুলি ওই মুহূর্ত থেকে অক্সিজেনের অভাবে মারা যেতে থাকে, এবং 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ওই পশু সেন্সলেস হয়ে যায়, এবং 1 থেকে 2 মিনিটের মধ্যেই ব্রেন পুরোপুরি ডেড হয়ে যায়। তো এখন প্রশ্ন আসতে পারে যে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি পশুর ব্রেন ডেড হয়ে যায়, তাহলে আমরা দীর্ঘ সময় ধরে যে পশুর হাত পা ছোড়াছড়ি করা বা নড়াচড়া করা উপলব্ধি করি, এটা কেন হয়, বা এই সময় পশুর অনেক কষ্ট হয় কিনা? আমরা জানি আমাদের শরীরের অলমোস্ট সব কাজ ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু কিছু কাজ আছে যেগুলো স্পাইনাল কর্ড দ্বারা সম্পন্ন হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন আপনার চোখের আশেপাশে কোনো বস্তু হঠাৎ চলে আসে, তখন দেখবেন অটোমেটিক আপনার চোখ বন্ধ হয়ে যায়। আবার যখন আপনার অজান্তেই গরম কিছুতে আপনার হাত লাগে, তখন দেখবেন আপনার ব্রেইন বিষয়টি বোঝার আগেই আপনি হাত সরিয়ে নিয়েছেন। তো এই ইনস্ট্যান্ট কাজগুলো আমাদের স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো কোরবানির সময় যখন পশুকে জবাই করা হয়, তখন তার ব্রেইনের সাথে কানেকশন না থাকলেও তার স্পাইনাল কর্ড তখনও সক্রিয় থাকে, এবং এটার মাধ্যমে পশুর হাত পা ছোড়াছড়ি করা বা নড়াচড়ার কাজগুলো ঘটে থাকে। তো এই সময় আমাদের মনে হয় যে পশুটি হয়তো অনেক কষ্ট পাচ্ছে বা ব্যথা যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু বিষয়টি আসলে এরকম না। এই সময় পশুটির কোনো ব্যথা যন্ত্রণা বা কষ্ট কিছুই থাকে না, কারণ এই ঘটনাগুলি ঘটে তার স্পাইনাল কর্ডের কারণে। এবং তার ব্রেন যেহেতু 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই ডেড হয়ে যায়, এবং ব্রেন ডেড হওয়ার পরেই তার আর কোনো অনুভূতি থাকে না। তো এবার আসি, আমরা অনেকে যে ভুলটি করে থাকি, পশু জবাই করার পরপরই ছোট একটা ছুরি দিয়ে আমরা পশুটির গলায় খুঁচিয়ে তাকে দ্রুত হত্যা করার চেষ্টা করে থাকি, যেটা করা একদমই উচিত নয়। এটা করা অনেক বড় একটি ভুল। এর ফলে পশুটির মৃত্যু হয়ে ওঠে অনেক যন্ত্রণাদায়ক। এছাড়া স্পাইনাল কর্ড থাকলে যে সুবিধা, স্পাইনাল কর্ডের রিফ্লেক্সের মাধ্যমে পশুর শরীর থেকে প্রায় 90% রক্ত ফিনকি দিয়ে বা ফ্লো দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে, যেটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর, এবং এই মাংসটি আমাদের জন্য হয়ে ওঠে নিরাপদ। তবে যদি স্পাইনাল কর্ডটি কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে তার হার্ট বিট করা বন্ধ করে দিবে, এবং রক্ত বাইরে বেরিয়ে আসার বদলে ভিতরে জমাট বেঁধে যাবে। অর্থাৎ পশুটির হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। ফলে মাংসটি হয়ে উঠবে আমাদের জন্য অস্বাস্থ্যকর, এবং এখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এছাড়াও মাংসটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ারও পসিবিলিটি থাকে। আচ্ছা, মাংস নষ্ট হওয়ার কথা যখন আসলো, তখন মাংস কীভাবে সংরক্ষণ করবেন এই বিষয়ে কিছু কথা বলা যাক। এর জন্য আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, যত দ্রুত সম্ভব মাংসকে ফ্রিজে রাখতে হবে, অর্থাৎ খোলা অবস্থায় বাইরে যত কম সময় রাখা যায় ততই ভালো। বাইরে যত বেশি সময় থাকবে, তার গুণাগুণ এবং স্বাদ তত দ্রুতই নষ্ট হবে। এরপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, মাংসটি যেন কোনো অবস্থায় ভেজা না থাকে, অর্থাৎ মাংসের গায়ে পানি, রক্ত বা কোনো ধরনের লিকুইড যেন না থাকে। যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কিচেন পেপার দিয়ে এটি শুষে নিতে পারেন। এটি মাংস থেকে লিকুইড শোষণ করে নিবে। তবে যদি এটি না করেন, সেক্ষেত্রে যেটি ঘটে, মাংসের গায়ে লিকুইড থাকলে এটি যখন ফ্রিজে রাখবেন, এটি ফ্রিজিং হওয়ার সময় মাংসের মধ্যে যে কোষ থাকে, এই কোষগুলি ফেটে যেতে পারে, যার ফলে মাংসের স্বাদ এবং গুণাগুণ দুটোই নষ্ট হতে পারে। পরবর্তীতে যে বিষয়টি খেয়াল রাখবেন, মাংসটি যে প্যাকেটের মধ্যে রাখছেন, এই প্যাকেটটি যেন কোনো অবস্থায় ফাঁকা না থাকে বা ভিতরে যেন কোনো বাতাস না থাকে, কারণ ফাঁকা জায়গা বা বাতাস থাকলে যখন এটি ফ্রিজে রাখবেন, তখন এই ফাঁকা জায়গাটি মাংস থেকে অক্সিজেন শোষণ করে নিতে পারে। ফলে মাংসের কোষ পূর্বের মতো ফেটে যেতে পারে এবং মাংস অনেকটা ড্রাই হয়ে যেতে পারে। পরবর্তীতে যখন এটি খাবেন, তখন এটি শুষ্ক লাগতে পারে। এছাড়া এর জন্য মাংসের কালারও নষ্ট হয়ে যেতে পারে। এরপরে যে কাজটি করবেন, মাংসগুলো ফ্রিজে রাখার পর ফ্রিজিং স্পিডটা ম্যাক্সিমাম করে দেবেন, অর্থাৎ ফ্রিজের পাওয়ারটা সর্বোচ্চ করে দেবেন, যেন মাংসটি দ্রুত ফ্রিজ হয়ে যায়। যদি ফ্রিজিং স্পিড স্লোতে রাখেন, সেক্ষেত্রে মাংসের কণার ভিতরে বরফকণা জন্মাতে পারে, আর বরফকণা জন্মালে মাংসের কোষ ফেটে গিয়ে স্বাদ এবং ফ্লেভার দুটোই নষ্ট হতে পারে। তবে যখন মাংসটি পুরোপুরি ফ্রিজড হয়ে যাবে, তখন ফ্রিজের স্পিডটা আবার নর্মালে রাখতে পারেন। এভাবে ট্রাই করে দেখতে পারেন যে গত বছরের তুলনায় এবছর মাংসের স্বাদ এবং গুণাগুণ কতদিন পর্যন্ত ভালো থাকে।
রেজাল্ট যদি ভালো পেয়ে থাকেন তাহলে সেটি কমেন্টে আমাকে জানাবেন। আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি যে কোরবানিতে মাংস কাটার পর মাংস দীর্ঘক্ষণ ধরে এরকম লাফালাফি করে বা নিজে নিজেই এরকম কাঁপাকাঁপি করে। আমরা হয়তো অনেকেই মনে করি যে মাংসের ভিতরে হয়তো কোনো জীবন্ত কিছু রয়েছে, কিন্তু বিষয়টি আসলে এরকম না। আসলে আমরা যে খাবার খাই এই খাবার থেকে শক্তি এটিপি রূপে আমাদের কোষে জমা থাকে এবং আমাদের যখন কোনো কাজ করার প্রয়োজন হয় তখন এই এটিপির শক্তি ব্যবহার করে আমাদের কোষগুলো কাজ করে থাকে। তো এই কাজগুলো হয় আমাদের ব্রেইনের সিগন্যালের মাধ্যমে। তো ধরুন পশুটির ব্রেইন তাকে হাঁটাহাঁটি করার সিগন্যাল দিয়েছিল, আর এজন্য তাকে হাঁটতে হলে যে কোষ থেকে শক্তি প্রয়োজন সেখানে এটিপিগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো যখন পশুটি মারা গিয়েছে তখন তার ব্রেন আর কোনো সিগন্যাল দিচ্ছে না, কিন্তু এটিপিগুলো তার কোষে তো জমা রয়ে গেছে। আর এই এটিপি পশুর মৃত্যুর পর প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত জমা থাকতে পারে। এজন্য পশুটির মারা যাওয়ার পরেও তারা তাদের কার্যক্রম নিজেরা সম্পন্ন করতে থাকে, যেটা আমরা বাইরে থেকে অনেকটা এমন দেখি। আমাদের কোষে অ্যাক্টিন এবং মায়োসিন নামে 2 ধরনের প্রোটিন থাকে। মায়োসিন এটিপি এবং ক্যালসিয়ামকে কাজে লাগিয়ে অ্যাক্টিনকে আকর্ষণ করে, যার ফলে কোষের সংকোচন হয়। আবার যখন ছেড়ে দেয় তখন দূরে সরে যায়। আর এই প্রক্রিয়া আমরা যখন বাহির থেকে দেখি তখন মনে হয় মাংসগুলো নিজে থেকে কাঁপছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি এই মাংসের মধ্যে লবণ ছিটিয়ে দেওয়া হয় তাহলে এই কাঁপাকাঁপি অনেক গুণে বেড়ে যাবে। বিষয়টা ইন্টারেস্টিং না? চাইলে আপনিও ট্রাই করতে পারেন এবারের কোরবানির ঈদে। তো চলুন আমরা ফাইনালি একটু সামারাইজ করে আপনাদেরকে গাইডলাইন দিই যে কীভাবে আপনারা কোরবানিটা করতে পারেন। প্রথমে পশু জবাইয়ের ছুরি বা অস্ত্র সুন্দর করে ধার করে নেবেন, যেন পশুটিকে জবাই করতে কোনো কষ্ট না হয় বা স্মুথলি জবাই করা যায়। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটির গলায় ছুরি চালাবেন, নর্মালি যতক্ষণ না ফ্লো দিয়ে বা ফিনকি দিয়ে রক্ত বের হয়। যখন দেখবেন ফ্লো দিয়ে বা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তখন পশুটিকে ছেড়ে দিন, এবং এ সময় ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ড কাটার একদমই চেষ্টা করবেন না, এবং এর কারণগুলো আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি। এরপর কিছু মিনিট অপেক্ষা করুন, যখন দেখবেন পশুটির নড়াচড়া একেবারেই থেমে গেছে তারপর বাকি কার্যক্রম শুরু করতে পারেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এরকম হেলথ রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওর টপিক আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর বেস করে আমার নেক্সট ভিডিওগুলো আমি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া ভিডিওতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। তো এবারের ঈদ উল আজহা সবার সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশা রইল, এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।